আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথের টিভি24 পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরুদ্ধে প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন নন্দিত মুখ, জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ এর নায়েবে আমির, ঢাকা ৮ সংসদীয় আসনের নন্দিত সংসদ সদস্য প্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন এবং ইসলামী আন্দোলনের অন্যতম ঝান্ডাধারী নেতৃত্ব হিসেবে যিনি রাজপথে দীর্ঘ সময় একামত দিনের দায়িত্ব পালন করার জন্য রাজপথে লড়াই করছেন, সুশাসনের জন্য যার পথ চলা, একজন আইনবিদের পাশাপাশি যিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন সেই বিদগ্ধ ব্যক্তি, আজকের আলোচক জনাব ডক্টর অ্যাডভোকেট জনাব হেলাল উদ্দিন আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন একামত দিনের ব্যক্তিত্ব, আল্লাহর আইন চাওয়ার ভিত্তিতে, সৎ লোকের শাসনের ভিত্তিতে যিনি রাজপথে নিবেদিত হয়েছেন এবং আগামী সংসদ নির্বাচনে ঢাকা ৮-এর জনমানুষের কাছে যাচ্ছেন এবং সবার আস্থাভাজন হিসেবে দেশ ও দশের কল্যাণের ক্ষেত্রে ঢাকা ৮-এর জনগণের কল্যাণের যিনি নিবেদিত আছেন সেই বিদগ্ধ জনের কাছ থেকে আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাস, ঐতিহ্য এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কিছু বিষয় আলোচনা করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। জি জনাব, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন। জি, আমরা আজকের উপস্থাপক এবং আমাদের সঙ্গে সংযুক্ত সকল দর্শক শ্রোতাকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি দর্শকদেরকে জানান, এই যে ছাত্র অবস্থা থেকে আমাদের রাজনীতি কিন্তু অনেক ধারা আছে। একটা হচ্ছে ধর্মীয় অঙ্গনের বাইরে, একটা হচ্ছে ধর্মীয় যুক্ত রাজনীতি। তো ধর্মীয় অঙ্গনের রাজনীতির প্রয়োজনীয়তা আপনি কেন উপলব্ধি করলেন এবং কোন উপলব্ধির ভিত্তিতেই জামাত ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবিরের সাথে আপনি সংযুক্তি হলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। জি দেখুন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ধাপের প্রয়োজন পূরণ করার যোগ্যতা রাখে ইসলাম। ইসলামের সকল সমস্যার সমাধান আছে। আর আমি ছোটবেলা থেকেই আমাদের পারিবারিক ঐতিহ্যের আলোকে ইসলামী আদর্শের অনুসারী ছিলাম। সেক্ষেত্রে আমার ওঠা বসা চলাফেরা, আমার বন্ধু বান্ধব, তাদেরকেও আমি ওই ধরনের ব্যক্তিদেরকেই সিলেক্ট করতাম। তো সেই হিসাবে সমাজে যারা ভালো কাজের কথা বলে, সৎ কাজের আদেশ দেয়, এই ধরনের ছাত্রদের সাথেই আমার পরিচয় ছিল, পরিচয় ঘটে এবং তাদের দেখে অনুপ্রাণিত হই যে একটা স্কুলের ছাত্র কিভাবে নামাজের প্রতি গুরুত্ব দেয়। নামাজ কাজা করা যাবে না, জামাতের সাথে নামাজ পড়তে হবে, প্রতিদিন কোরআন অধ্যয়ন করতে হবে। যে আমরা জানি যে পারিবারিক একটা চাপের কারণে ছাত্ররা, জেনারেল লাইনের ছাত্ররা নামাজ, রোজা এবং কোরআন হাদিস পড়ার ক্ষেত্রে উৎসাহ পায়। কিন্তু একটা ব্যতিক্রম দেখলাম যে স্কুলের ছাত্র, কলেজের ছাত্ররা কোরআন পড়ছে নিজের উদ্যোগে এবং এই ছাত্র শিবির তাদেরকে উৎসাহ দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে এবং টিচার জোগাড় করে দিচ্ছে যারা কোরআন পড়তে পারে না, তাদের কোরআন শিখাচ্ছে একটা তাদের সেবার মতো করে, কোনো টাকার না, বিনিময় ছাড়া তারা এই কাজগুলো করতেছে। এগুলো দেখে আমি উৎসাহিত হলাম যে এই কাজটা আমারও করা দরকার। হ্যাঁ, এভাবে আমার স্কুল থেকে আমার এই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত। আমাদের অনেক পরিবারে ধর্মীয় পরিবার রয়েছে, তারা তাদের সন্তানদেরকে ঠিকমতো নামাজের কথা বলেন বা কোরআনের পড়াশোনা করান বা দিনই পড়াশোনা করান। সেক্ষেত্রে ছাত্র শিবির নামক এই সংগঠনের প্রয়োজনীয়তা ওই পরিবার আসলে কিভাবে উপলব্ধি করতে পারে এবং ওই দিনী পরিবারের সাথে যদি একটা ছাত্র শিবিরের একটি সাংগঠনিক কাঠামো যুক্ত হয়, সাংগঠনিক নিয়ম ওই পরিবারে যুক্ত হয়ে যায়, তাহলে এই পরিবারটি দিনের ক্ষেত্রে, পরকালীন ক্ষেত্রে বা আদর্শ মানুষ গঠন হওয়ার ক্ষেত্রে, আদর্শ নাগরিক গঠন হওয়ার ক্ষেত্রে কিভাবে তারা নিজেদেরকে তৈরি করতে পারে? দেখুন, একটা পরিবারের পিতা মাতা সবসময় তার ছেলেকে গাইড করতে পারবে আমার এটা মনে হয় না। কারণ সে যখন স্কুলে যাবে, যে যখন কলেজে যাবে, রাস্তায় থাকবে, কার সাথে মিশবে, কি সমাচার, তারা একটা হয়তো গাইডলাইন দিতে পারে। বাট কোন বন্ধু বান্ধবের সাথে সে মিশতেছে, সেই বন্ধু বান্ধব
কোন দিকে যাচ্ছে, নামাজে যাচ্ছে কি যাচ্ছে না, নেশা করতেছে করছে না, এগুলো কিন্তু তাদের পক্ষে কলেজে গিয়ে মানে 24 ঘন্টা সময় দেওয়ার সম্ভব না। তো সেক্ষেত্রে যদি একটা ইসলামী ছাত্র শিবিরের মতো একটা আদর্শিক সংগঠনের সাথে তারা মিলতে পারে, তাহলে এই সংগঠনই তাদেরকে সার্বক্ষণিক 24 ঘন্টা গাইড করে যে তুমি কোন দিকে যাচ্ছ, কোন অর্থ নামাজ পড়ছো না, আজকে কোরআন পড়া হয়েছে কি হয়নি, এগুলো তাদের একটা রিপোর্ট রাখতে হয়, মেনটেন করতে হয়, এবং মাস শেষে তার একটা পর্যালোচনা হয়, কেন গত মাসে এই মাস মানে লেস কোয়ালিটি হলো, আগামী মাসে কিভাবে ভালো হবে তার একটা পরিকল্পনা, সাজেশন তারা এইভাবে সার্বক্ষণিক গাইডের মধ্যে রাখে। এইভাবে পিতামাতার মানে কাজের ফাঁকেও এই জাতীয় যদি আদর্শিক সংগঠনের সাথে তারা মিলতে পারে, তাহলে তারা আরো বেটার মানে লাইফ গঠন করতে পারবে। আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে বিশেষ করে 54 বছরে অনেক ছাত্র সংগঠন দেখা গেছে। একটি ছাত্র সংগঠন ছাড়া বাকি প্রত্যেকটা ছাত্র সংগঠনের ব্যাপারে কমপ্লেন হচ্ছে যে ভাই ভাইকে হত্যা করে, সংগঠনের একজন আরেকজনকে হত্যা করছে, একজন আরেকজনকে জখম করছে, একজন আরেকজনকে জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। কি কারণে ছাত্র শিবির কখনো ছাত্র শিবিরের কাউকে হত্যা করেনি, কখনো ছাত্র শিবির আরেক শিবিরের ভাইকে আঘাত করেনি, অ্যাসল্ট করেনি? এই কারণটি আসলে কি? এই কারণটি দেশ এবং দশের জন্য আসলে কিভাবে মানুষের মৌলিক নীতি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ছাত্র শিবিরের এই নীতিটি? আসলে ছাত্র শিবিরের আদর্শ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এবং আল হাদিস। কেমন? তো আমরা কোরআন এবং রাসূলের সুন্নায় যে জিনিসগুলো আমরা দেখতে পাই, সেখানে পরকালের জবাবদিহিতা, আল্লাহর ভয়, হ্যাঁ, এগুলো ছাত্র শিবির তাদের কর্মীদেরকে শিখায়, প্রশিক্ষণ দেয়, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেয়, এবং অপরকে অগ্রাধিকার দিতে হবে। নিজের সমস্যার চাইতে অপরের সমস্যাটাকে আগে দেখতে হবে। যে কারণে আমাদের কর্মীরা কখনোই তার নিজের সমস্যা নিয়ে ব্যতিব্যস্ত হয় না, অপর ভাইয়ের সমস্যার সমাধানেই ব্যস্ত থাকে। তাহলে কেন তাদের সাথে গন্ডগোলটা হবে? আমার যখন স্বার্থ নিয়ে কোনো কথা নেই, আমি আর একজন ভাইয়ের সমস্যার সমাধানে ব্যস্ত থাকবো, তখন সেই ভাই আমাকে কেন আঘাত করবে? কারণ আমি তো তো বিভিন্ন ছাত্র সংগঠন যেভাবে আদর্শের কথা বলছে, তারা নাকি আদর্শ ভিত্তিক সংগঠন। তাহলে আদর্শ যেখানে ভাই ভাইকে হত্যা করাচ্ছে, সেটি কি আদর্শ নাকি বাদর্শ? তাদের কোনো আদর্শ নাই, তাদের মুখে কথা বলে। কারণ তারা হলো বলে যে আমি অমুকের সৈনিক, কেমন? তো সেখানে কি আদর্শ পাবে? কেউ ছাত্র দল তারা জিয়ার সৈনিক, ছাত্রলীগ যারা তারা হলো মুজিবের সৈনিক, তাদের নিজেদেরই তো আদর্শ নাই। হ্যাঁ, একটা আদর্শ পাইতে হলে তো একটা উৎস লাগবে। সেই উৎসটা কি? মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, মানুষের মধ্যে ভুল থাকবে, এটা সর্বজন বিদিত। ভুল নাই একমাত্র কোরআনে, ভুল নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। তো এই আদর্শ বাদ দিয়ে মানুষের আদর্শ করলে তাদের ভিতরে ভুল থাকবে, এবং এই মারামারি কাটাকাটি এটা চলতেই থাকবে। এটা মানে কোনোভাবেই একটা মানুষ পরিপূর্ণ আদর্শ হতে পারে না। ইসলামী রাজনীতি আমাদের এই উপমহাদেশে বিশেষ করে 1941 সালে জামাত ইসলামী পূর্ব পাকিস্তান বা পাকিস্তান নামে একটি সংগঠন গঠিত হয়। পরবর্তীতে এই পূর্ব পাকিস্তানে ইসলামী রাজনীতি শুরু হয়। সময়ের সাথে সাথে বেশি যুগপথ দেখা যায়, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলের পর থেকে জামাত ইসলামী বাংলাদেশ এই সংগঠনটি বেশি যুগপথভাবে আন্দোলন করে, রাজপথে থাকে এবং নির্বাচনে পর্যন্ত অংশগ্রহণ করে। তো জামাত ইসলামীর যে নির্বাচনগুলিতে অংশগ্রহণ করেছে, জামাত ইসলামীর সাথে অনেক রাজনৈতিক দল এসেছে, যুক্ত হয়েছে। রাজনীতির প্রয়োজনে জামাত ইসলামী বিভিন্ন রাজনীতিদের সাথেও দলের সাথেও যুগপথ হয়েছে। সেক্ষেত্রে সত্যিকার পথ চলার ক্ষেত্রে কখন থেকে জামাত ইসলামী বেশি যুগপথ রাজনীতিতে যুক্ত হলো? আসলে দেখেন, আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আমরা দেখি, সবাই বলা যায় যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করেছে, এবং ক্ষমতার কারণে প্রভাবশালী লোকগুলো তাদের ক্ষমতার অংশ নেওয়ার কারণে তাদের দলে যুক্ত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম আদর্শের রাজনীতি করে, এবং আমরা শূন্য থেকে এই কাজটা শুরু করি। কারণ মানে ভারত উপমহাদেশে 1941 সালে যখন জামাত ইসলামের কার্যক্রম শুরু হয়, তখন পূর্ব পাকিস্তানে জামাতের কোনো কার্যক্রম ছিল না, কেমন? তো এটা পাকিস্তান ভাগ হওয়ার পরে 1948 সালে আমাদের এখানে একটা ইউনিট
4 জন ব্যক্তি নিয়ে কাজটা শুরু হয়। তো এইভাবে আস্তে আস্তে এই আদর্শ মানুষের কাছে প্রচার করতে করতে এই দল এই পর্যায়ে এসেছে। তবে আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেবের সময়ে আমাদের এই কাজটা গতি পায় এবং একটা অনুকূল পরিবেশে আমাদের কার্যক্রমটা আমরা ভালোভাবে শুরু করতে পারি। কিন্তু পরবর্তীতে আবার সেদ পড়ে যায়। এরশাদ সাহেবের যখন মার্শাল্লাহ আসে তখন সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমাদেরও কার্যক্রম একইভাবেই মানে আমরা করতে পারি নাই, স্থিমিত হয়ে যায়। পরবর্তীতে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, এরশাদের বিরুদ্ধে আন্দোলনে অন্যান্য দলের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীও সক্রিয়ভাবে ভূমিকা রাখে এবং আন্দোলনের পাশাপাশি আমাদের দলীয় সম্প্রসারণ চলতে থাকে। এবং এইটা একটা পর্যায়ে 91 সালে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তখন আমাদের কার্যক্রমটা আরো ভালোভাবে সারা দেশে আমরা করতে পারি এবং আমাদের অনেক দূর আমরা এগিয়ে যাই। জামায়াত ইসলাম বাংলাদেশ 1991 সালে সরকারের সহযোগিতা হিসাবে সরকারে থাকে। পরবর্তীতে আবার তত্ত্বাবধায়ক সরকার এবং পিআর পদ্ধতি, দুটি পদ্ধতি নিয়ে অধ্যাপক গোলাম আজম মহোদয় কিন্তু দেশবাসীর কাছে যে সিস্টেমটি প্লে করেন, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের বা কেয়ারটেকার যে থিমটি, এই থিমটির সাথে দুটি রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক বা 3টি বৃহৎ রাজনৈতিক দল কিন্তু আপনাদের এই আন্দোলনের সাথে বা এই নিয়মের সাথে যুক্ত হয়েছে। কিভাবে এই কেয়ারটেকারটি মাঠে আসলো এবং কি প্রয়োজনে আসলো এবং এটির গুরুত্ব আসলে কিভাবে জামাত ইসলামী দেখলো বা অন্যান্য দল দেখলো? দেখুন, এই 54 বছরে স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে যখন নির্বাচন আমরা দেখি, কোনো নির্বাচনে আমরা মানে 2-1টি ছাড়া ফেয়ার ইলেকশন আমরা দেখতে পাই না। বিশেষ করে আপনার 79 সালের যে ইলেকশনটা হয় জিয়াউর রহমানের আমলে, সেখানেও মানে আমরা 100% ফেয়ার আমরা বলতে পারি না। কারণ জিয়াউর রহমানের থিম ছিল যে সকল দলকে সংসদের মধ্যে নিয়ে আসতে হবে, রাজপথে কথা বলার চাইতে সংসদে এসে কথা বলো। এই থিমের কারণে যারাই সমালোচক ছিলেন, ওই সময়ে বিভিন্ন দল ছিলেন, প্রত্যেক দলেরই কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দকে উনি সংসদে নিয়ে আসার জন্য বলেছেন। সেটা ভোটে পারুক আর না পারুক, তার মানেটা কি? এটা একটা মেকানিজম। তাহলে 79 ইলেকশন যে ফুল ফেয়ার এটা আমরা বলতে পারি না। এরপরে এরশাদ সাহেব যখন উনি মানে মার্শাল্লাহ দিলেন, কেমন? আমরা যদি 73 নির্বাচনটি বলি, 73 নির্বাচনে তো অনেক কথা আছে, সেম ঘটনা তো অনেক আছে। 73-এর নির্বাচন তো নির্বাচনই নয়, সেখানে তো কাউকে উনি দাঁড়াইতেই দেন নাই, আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে উনি অ্যালাউ করেন নাই। তো এটা তো ইলেকশন না, মানে প্রথম জাতীয় সংসদ নির্বাচন, দ্বিতীয় সংসদ নির্বাচন দুটি প্রশ্নের ভরা আর কি, ভরা। এই কারণেই অধ্যাপক গোলাম আজম সাহেব 1982 সালেই বলা যায় উনি এই থিমটা চিন্তা করেন এবং তৎকালীন আমাদের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান সাহেব উনি এই তত্ত্বাবধায়ক সরকারের একটা প্রস্তাব উনি বায়তুল মোকাররম উত্তর গেটে উনি রূপরেখা দেন। পরবর্তীতে যখন 86 ইলেকশন হলো, সেখানে মানে ভোট কি ধরনের হতে পারে, মেকানিজম পেট্রোনাইজ কিভাবে হতে পারে সেগুলো যখন দেখলেন, এরপরে আমাদের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম সাহেব উনি চিন্তা করলেন যে না, এখানে কেয়ারটেকার সরকার ছাড়া, একটা নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু ভোট হবে না, কেমন? এবং সেই থিমের আলোকেই বলা যায় যে 91 সালে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়, কেমন? তো যখন এই ইলেকশনটা হওয়ার পরে যে সরকার আসলো, সেই সরকার দেখা যাচ্ছে আওয়ামী লীগও পারতেছে না, বিএনপিও পারতেছে না, এককভাবে সংখ্যাগরিষ্ঠ পায়নি। তারা দুই দলই আমাদের আমির অধ্যাপক গোলাম আজম সাহেবের কাছে আসলেন যে সাপোর্ট দেওয়ার জন্য। দেখেন, এই গোলাম আজম সাহেবের ব্যাপারে তাদের এত কথা, কিন্তু শেখ হাসিনাও লোক পাঠালেন, কেমন? এবং খালেদা জিয়াও লোক পাঠালেন। তাহলে উনি দেশের শত্রু, দেশের নাগরিক না,
হ্যাঁ, এত কথা যার পরে পরবর্তীতে তারা বলেছে, তার কাছে এসে ওনারা দুইজনই প্রেসিডেন্ট মানে দল গঠনের মানে সমর্থনের জন্য ওনারা লোক পাঠালেন। তো সেই সময়ে আমাদের দল এবং আমাদের আমির বিএনপিকে নিঃশর্তভাবে সমর্থন দিলেন। তো এই যে নিঃশর্ত সমর্থন দিলেন, দেওয়ার লাভটা কি হলো? 1 বছর পরে ওই দেবগোলাম সাহেবকে গ্রেপ্তার করলেন। কেমন? সেই গুরুকেই গ্রেপ্তার করা হলো। এইটাই হলো তার ফলাফল। আমরা নিঃশর্ত সমর্থন দেওয়ার ফলাফল হলো আমাদের আমিরকে গ্রেপ্তার করা হলো। হ্যাঁ, দীর্ঘ সময় 1.5 বছর উনি জেলখানায় থেকে উনি বের হলেন। যখন হাইকোর্ট রায় দিলেন, এরপরে আবার সরকার তার বিরুদ্ধে আপিল করলেন। চিন্তা করা যায়, হাইকোর্টের রায়ের পরেই তো থেমে যেতে পারতেন, সুপ্রিম কোর্টে আপিল করলেন। সেই আপিল থেকে উনি মুক্তি পেলেন এবং নাগরিক হয়ে উনি বের হলেন। কেমন? যে নাগরিকত্ব হরণ করা হয়েছিল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে উনি নাগরিকত্ব পেয়ে বের হলেন। তো এই হলো আমাদের নিঃশর্ত সমর্থন দেওয়ার মানে ফলাফল। এবং এই পরবর্তীতে আমরা সংসদে বিল উত্থাপন করলাম যে এই কেয়ারটেকার সরকার বিলটা আমাদের সংবিধানে সংযুক্ত হওয়া দরকার। কিন্তু বিএনপি তখন এইটাকে মানলেন না, বলছেন না কেয়ারটেকার হবে না। তার মানেটা কি? তার মানে হলো যে আগামী দিনে তারা ভাবে ক্ষমতায় আসতেই হবে। এতই তাদের ক্ষমতার প্রয়োজন, ক্ষমতার লোভ, ক্ষমতার প্রয়োজন। কেমন? যে কারণে ওনারা কেয়ারটেকারকে মানলেন না। পরবর্তীতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করলাম। সেই আন্দোলন একটা প্রেক্ষাপটে যখন মাগুরার উপনির্বাচন হলো, সেই নির্বাচনে হেরে গেলেন মানে আওয়ামী লীগ, তাদের নিজস্ব সিট ছিল। সেই হেরে যাওয়ার পরে তারা চিন্তা করলো যে না, কেয়ারটেকার সরকার ছাড়া বিকল্প নাই, এবং তারাও আমাদের এই দাবির পথে তারা যুগপৎ আন্দোলন শুরু করে। বিএনপি এখন কিন্তু সেই 96 সালে আপনারা যে কেয়ারটেকার পদ্ধতির নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন করেন, সেই আন্দোলনে কিন্তু আওয়ামী লীগ আপনাদের সাথে যুক্ত হয়, আপনাদের প্যাকেজের সাথে তারা যুক্ত হলো। কিন্তু দোষারোপের জায়গায় বিএনপি এখন দীর্ঘ বছর আপনাদের মোটামুটি সংযোগ, একসাথে আপনারা রাজপথে চলেছেন, আন্দোলন করেছেন এবং আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলন আপনারা করেছেন। অথচ সেই আওয়ামী লীগের সাথে আপনাদেরকে ট্যাগ লাগিয়ে বলা হচ্ছে যে আপনারা নাকি আওয়ামী লীগের সাথে জোট করে বিএনপির ক্ষমতা হটানোর জন্য কাজ করেছেন। এটা আসলে কতটুকু সত্য? এটা হলো আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। বাংলাদেশ জামাত ইসলামী সব সময় তার নীতি আদর্শে এক থাকে, আর যারা ক্ষমতার রাজনীতি করে তাদের যখন প্রয়োজন হয় তখন কাউকে কোলে তুলে নেন, আবার প্রয়োজন শেষ হলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেন। কেমন? এটা আওয়ামী লীগেরও আদর্শ, বিএনপির আদর্শের মধ্যে কোনো তফাৎ নাই। কারণ যখন আমাদের সাথে আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করলো, তখন আওয়ামী লীগের আমরা সঙ্গী হলাম। আবার যখন আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করলাম 2001 সালের আগের 4 দলীয় জোট, তখন আমরা হয়ে গেলাম আওয়ামী লীগের দৃষ্টিতে আমরা জঙ্গি। হ্যাঁ, আর তাদের সাথে যখন একসাথে আন্দোলন হলো তখন আমরা সঙ্গী ছিলেন। হ্যাঁ, ঠিক একইভাবে এখন আবার সেই বিএনপি আমাদেরকে জঙ্গি বলতেছে, যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে। তার মানেটা কি? জামাতের উত্থান মানে জঙ্গিবাদের উত্থান, জামাতের উত্থান মানে দক্ষিণ পন্থার উত্থান। যতদিন আমরা তাদের সাথে ছিলাম তখন আমরা সঙ্গী ছিলাম, ঠিক আওয়ামী লীগের মতোই। আবার এখন আমরা জঙ্গি, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। কেন রাজনীতির এই ভঙ্গি? রাজনীতি তারা মানে আমরা আগে জানতাম যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু এখন ওই স্লোগানটা উল্টে গেছে। উল্টে গিয়ে যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে নেতা বড়। তো এখন নেতারা যা বলে কর্মীরা সেটাই শোনে। 4 দলীয় জোট সরকারে বিএনপি আবার 2001 সালে অর্থাৎ 8ম জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নির্বাচন করলেন এবং আপনারা সরকারে ছিলেন। 2 জন মন্ত্রীও আপনাদেরকে দেয়া হয়। 4 দলীয় জোট সরকারে থাকার সফলতা বিফলতা একজন জামাত ইসলামীর দায় কতটুকু বা দায়িত্ব কতটুকু? দেখুন, আসলে হয়েছে কি, আমরা যে একটা আদর্শের কথা বলি, যে আমরা যখন একটা দলের সাথে আমরা জোটে আছি তখন বিষয়গুলো আমরা ওইভাবে সমালোচনা করিনি। জি, ঠিক আছে। আমরা
গঠনমূলক সমালোচনা, তাদেরকে ইন্টারনালি কথা বলছি যে আপনাদের এই জায়গায় কারেকশন হওয়া দরকার। আমরা ওখানে ঘোষণা দিয়ে মানে বাহবা পাওয়ার জন্য আমরা স্টেটমেন্ট দেওয়া, ডেমনস্ট্রেশন করা, এগুলো আমরা করিনি। বাট তাদেরকে আমরা টেবিল টকের মাধ্যমে পার্সোনালি তাদেরকে সতর্ক করেছি যে এগুলো হওয়া দরকার, দুর্নীতিগুলো বন্ধ করা দরকার, এগুলো আমরা বলছি। তো এ কারণে আজকে আমাদের কে বলা হয় যে তখন দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, আপনাদের দুর্নীতির এই দায় নিতে হবে। বাট তারা আমাদের যে 3টা মন্ত্রণালয় ছিল, 2জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাচ্ছেন, সেখানে কোনো দুর্নীতির কোনো তারা প্রমাণ করতে পারেনি। এমনকি আওয়ামী লীগেরও সময়ও তারা খুঁজে দেখছে যে এখানে কোনো দুর্নীতি হয় নাই। শুধুমাত্র 2টা মন্ত্রণালয় কেন, আমাদের তো 20 জন এমপি ছিলেন, কোনো এমপির বিরুদ্ধেও তাদের কোনো দুর্নীতির অভিযোগ নেই। তার মানে বাংলাদেশ জামাত ইসলামীর এমপি মন্ত্রী কারো বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ কেউ আনতে পারে নাই এবং পারবেও না ইনশাআল্লাহ। আগামী দিনেও যারা এমপি মন্ত্রী হবেন, আমরা মনে করি যে তারাও দেশের জন্যই কাজ করবে, এখানে কোনো দুর্নীতি। 8ম জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যে জোটের 4 দলীয় জোটের যে সরকারের ব্যর্থতা হচ্ছে, 500 উপজেলায় বোমা হামলা হয়েছিল, 10 ট্রাক অস্ত্র দেশে প্রবেশ করেছিল, 21 আগস্টে গ্রেনেড হামলার মাধ্যমে একজন বিরোধী দলের নেত্রীর উপরে হামলা হয়েছে, সেটি যেভাবেই হোক, এবং দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন, বছরে বাৎসরিক চ্যাম্পিয়নের কথাগুলি কিন্তু রয়ে গেছে। এটির আপনারা কিন্তু সহযোগী ছিলেন, আপনাদেরকে ব্যর্থতার সহযোগী তারা হতে বলে, অথচ দুর্নীতির ব্যাপারে আপনাদের কোনো মন্ত্রীর ব্যাপারে, কোনো এমপির ব্যাপারে তারা কোনো রিপোর্ট দিতে পারে। এমন 111-এর সময়ে বিভিন্ন নেতার নামে মামলা হয়েছে, বিভিন্ন মন্ত্রীর নামে কিন্তু 111 সরকার মামলা করেছে। জামাত ইসলাম 2 নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, জামাত ইসলামের বিভিন্ন নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু নীতির জায়গায় 111 থেকে এক্সিট পাওয়াটা, জামাতের নেতৃবৃন্দ 111 থেকে এক্সিট পাওয়াটা আসলে কিভাবে দেখেন? হ্যাঁ, দেখুন যে সে সময় যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো আসলে আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ। কেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সে কোনোভাবেই চায় নাই 96-এর পরে আবার বিএনপি বা 4 দলীয় ঐক্যজোট দেশে ক্ষমতায় আসুক। কেমন তারা চেয়েছিল যে আওয়ামী লীগকেই, আপনারা দেখেছেন 15 বছরে যেভাবে তারা হেল্প করে, ব্যাক দিয়ে, হ্যাঁ, আপনার নির্বাচন করিয়ে এরশাদকে জোর করে ধরে বিরোধী দলের ইলেকশন করাইয়া এই 15 বছর তাদেরকে পার করে দিয়েছে। ঠিক ওই ধরনের পরিকল্পনা তারা 96-এও নিয়েছিল, কিন্তু 4 দলীয় ঐক্যজোট হওয়ার কারণে এই কাজটা করতে পারেনি। না করার কারণে তারা এই প্রতিশোধ হিসাবে তাদের যে বড় গোয়েন্দা সংস্থা দিয়ে এই সরকারকে ব্যর্থ করার জন্য এই যে বোমা হামলা টামলা এগুলা সব করছে। তবে আমাদের যেটা দুর্বলতা, যে আমরা এটাকে প্রোটেকশন দিতে পারিনি। কেমন যে এত বড় ষড়যন্ত্রকে আমাদের গোয়েন্দা সংস্থারা এটাকে ফাইন্ড আউট করতে পারে, এটা আমাদের দুর্বলতা। 2 নম্বর কথা হলো যে ক্ষমতায় থাকার পরেও তখন হয়তো ট্যাকেল দিতে পারে না, কিন্তু পরবর্তীতে তদন্ত করে কারা দোষী এই জিনিসটাও আমরা জাতির সামনে তুলে ধরতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। 2009 সালের অর্থাৎ 8 সালের 30 ডিসেম্বরে 9ম জাতীয় সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনে বিএনপি এবং জামাতের আসন সংখ্যা খুবই সীমিত ছিল এবং আওয়ামী লীগ একেবারে ভূমিধস বিজয় নামে তারা সংসদে আসে এবং তারা তাদের রাজনৈতিক অনেক ট্রাম্প কার্ড ব্যবহার করে। পিলখানা হত্যাকাণ্ড ঘটে শেখ হাসিনার সরকার আমল আসার পরপরই। এই পিলখানা ট্র্যাজেডির বিচার আজও পর্যন্ত হয়নি। 24 ফেব্রুয়ারি এবং 25 ফেব্রুয়ারি, 25 এবং 26 ফেব্রুয়ারি 2 দিন জাতীয় শোক দিবসের আলোচনা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখা গেছে। এই আমাদের এত সেনা হত্যার ব্যাপারটি জামাত ইসলামী দীর্ঘদিন রাজপথে কথা বলেছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের সামনে রেখে জামাত ইসলামী এই জায়গাটা নিয়ে আসলে কিভাবে দেখছে? আসলে 2008-এর যে ইলেকশনটা, এটা একটা ইলেকশন আসলে বলা যায়, সিলেকশনই বলা যায়। কারণ আমরা দেখেছি যে এর আগের ইলেকশনগুলোতে জনগণের যে মতামত যতটুকু প্রতিফলন হয়েছে তার রেজাল্ট কম বেশি সবার জানা আছে, কিন্তু এইভাবে ভূমিধস এটা হতে পারে না। আমরা পরবর্তীতে যেটা জানতে পারি যে বিভিন্ন কায়দায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কেমন আপনার
ভোটার ম্যানিপুলেটিং করা হয়েছে, গণনায় করা হয়েছে, ঘোষণায় করা হয়েছে, এভরিথিং নানানভাবে আমাদের এই সিটগুলোকে তারা নিয়ে নিয়েছে। আমাদের জেতা সিটকে ঘোষণা দিয়ে দিয়েছে আওয়ামী লীগ হিসাবে। আমাদের ভোট গণনার সময় উপরে মনে করেন যে একটা 10টা নৌকা, পিছনে 10টা নৌকা, মাঝখানে ধানের শীষ দাঁড়িপাল্লা আছে, এগুলোকে নৌকা হিসেবে চালাই দিয়েছে। এইভাবে আপনার মানে হেন কাজ করা হয় নাই আমাদেরকে সিট কমানোর জন্য তারা ভূমিকা রেখেছে। 2 নম্বর কথা হলো যে এইটা একটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের পাশে আছে যারা, তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই কাজগুলো হয়েছে এবং তারা একটা প্রি প্ল্যান যে এই দেশকে দীর্ঘমেয়াদী তাবেদারি করার জন্য যে কাজটা করা দরকার, সেনাবাহিনী একটা 1 নম্বর টার্গেট ছিল। তো 2 নম্বর টার্গেট ছিল যে এগুলোর প্রতিবাদ করতে পারে ইসলামী আদর্শের লোকজন। কেমন এই আদর্শের যেগুলো সংগঠন আছে সেই সংগঠনগুলোকে দুর্বল করে দিতে হবে, শেষ করে দিতে হবে। কেমন 3 নম্বরে হলো যে বিভিন্ন আদর্শ প্রচারের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে দুর্বল করে দিতে হবে। এইভাবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে এবং শুরুতেই তারা আর্মিকে টার্গেট করেছে এবং বিডিআর বিদ্রোহের নাম দিয়ে সেখানে 57 জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছে। কেমন তো আমরা তখন থেকে কথা বলে আসছি এবং এটার সুষ্ঠু একটা ফায়সালা করার জন্য সার্বিক সহযোগিতা বাংলাদেশ জামায়াত ইসলাম করে যাবে। আর একটা হলো তারা যে ইসলামী আদর্শের দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী বড় দল, এদের নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য আমাদের নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছেন। 3 নম্বরে হলো যে এই আদর্শ প্রচারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বিজাতীয় সংস্কৃতি ঢুকে দেওয়ার জন্য এবং মানে দুর্বল ব্যবস্থাপনা তৈরি করার জন্য যে শিক্ষা ব্যবস্থার উপরে তারা টার্গেট। কোরআনের আয়াত নয়, হাদিস নয়, এমন কিছু নীতির শিক্ষা পর্যন্ত পাঠ্যক্রম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। সকালে উঠে আমি মনে মনে বলি এটি এখন কিন্তু স্টুডেন্টরা পড়ে না, বা বাদশা আলমগীর কুমার তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, এটি কিন্তু কোরআনের আয়াত নয় বা কোনো হাদিস নয়। এই কবিতাটিও তারা শিক্ষা শিষ্টাচারের বাইরে দেখেছে। এই সমস্ত নীতির কথা দ্বারা একজন শিশুর মনোজগৎ বা তার মনোবৃত্তি বা তাদের সুনাগরিক হয়ে ওঠার বা একজন আদর্শ বা চরিত্রবান হওয়ার গঠনের যে বিষয়গুলি, এগুলি সরিয়ে দিয়ে তারা আসলে কি করতে পেরেছে বা কতটুকুই বা তারা এখান থেকে সুবিধা নিতে পেরেছে, সেই পরাজয় তো তাদের জুলাইতে হলোই। ঠিক আছে, এটা তো কেউ তো চায় না তাদের পরাজয় হোক, তারা তো চায় যে তাদের এই চিন্তাটাকে এস্টাবলিশ কিভাবে করা যায়। তারা আপনি যে কথাটা বলছেন কোরআনের আয়াত নয়, হাদিস নয়, তারপরেও এগুলাকে বাদ দিয়েছেন। আমাদের মানে আমরা দেখেছি যে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ইসলাম শিক্ষা বইয়ে কিছু কোরআন, কিছু হাদিস, কিছু সূরা এগুলো থাকতো। বিশেষ করে ক্লাস 10 পাস করার পরে এসএসসি পরীক্ষার সময় আমরা দেখেছি প্রথম 40টা হাদিস ছিল, পরবর্তীতে 20টা হাদিস আসলো এবং 10টা সূরা ছিল। এগুলো বাধ্যতামূলক ছিল, পড়তে হতো। তাহলে সেখান থেকে কিছু মরাল মানে শিক্ষা ছাত্ররা পেত এবং ওই শিক্ষা আস্তে আস্তে তারা পরবর্তী ক্লাসগুলো ইউনিভার্সিটি পর্যন্ত তারা নিয়ে যেত। সেগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে, যাতে এখান থেকে মানে নৈতিক শিক্ষা যেন তাদের মনে না থাকে, একদম তারা সেকুলার হয়ে গড়ে উঠবে এবং তাদেরকে যেভাবে মানে বলা হবে তারা ওইভাবেই মানে কাজ করবে। এই জাতীয় চিন্তা ভাবনা থেকেই তাদের এই শিক্ষা ব্যবস্থার উপরে হামলা করা হয়েছে। 14 সালে যথারীতি তারা একবারে ওয়াকওভার নিয়ে নিল, 154টি আসনে বিনা বিচারে নিয়ে নিল, বিনা নির্বাচনে নিয়ে নিল, ক্ষমতায় গেল। 18 সালে জামাত ইসলামীর নির্বাচনে থাকলো বা বিএনপি নির্বাচনে থাকলো, কিন্তু যাকে ঘিরে, যাকে গুরু মেনে তারা নির্বাচনটি শুরু করতে চাইলো, তিনি একটি সংবাদ সম্মেলনে তার আদর্শের নেতার নাম 25 বার উল্লেখ করেছেন। 25 বার উল্লেখ করা এত কৃতজ্ঞময় একজন ব্যক্তির কাছ থেকে তিনি বিরোধী রাজনীতির প্রত্যাশা করা, তিনি তার ডাকে বিএনপির নির্বাচনে যাওয়া বা আপনারাও তার পাশে থাকাটা, এটি অন্যতম মহা একটি ভুল ছিল কিনা? এই ভুলের হুলটা আসলে কে ফুটালো? দেখুন, এই বিষয়গুলো বাংলাদেশ জামায়াত ইসলামী আজ করতে পেরেছিলেন। আমরা তাদেরকে সতর্ক করেছিলাম যে
যাকে আপনারা নেতা মানছেন তিনি কিন্তু আসলে বন্ধুরূপে শত্রু। কেমন? শেখ হাসিনা নাম্বার 2 বলা যেতে পারে এটা, কারণ তার এক সময় শেখ হাসিনার পক্ষে সে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন, তাকে কোনোভাবেই মানে আপনারা আদর্শিক নেতা মনে করতে পারেন না। তারপরেও তারা তখন মনে করেছিল যে মানুষ যখন বিপদে পড়ে খড়কুটোকে ধরেও বাঁচার চেষ্টা করে, যেহেতু 14 সালে ইলেকশনটা অকবার পায়ে তারা হয়ে গেল, 18 সালে ইলেকশন যদি না যায় তাহলে জাতি তাদের বলবে যে এরা ইলেকশন ভয় পায়। হ্যাঁ, বিএনপিকে বিভিন্ন দিক থেকে পরামর্শ দিয়েছে, তারা তখন মনে করছে যে এইটাকে অবলম্বন করে আমরা হয়তো সংসদে একটা অবস্থান নিতে পারবো। কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম যে এটা কখনোই শুভ ফল বয়ে আনতে পারে না, আপনারা সতর্ক হন। তারা সতর্ক হয় নাই, যে কারণে জেলাও সেই কদু হয়েছে। 24 সালের 7 জানুয়ারি আমিটামি নির্বাচন হয়ে গেল, যথারীতি ফুরফুরে মেজাজে টানা চতুর্থবারের মতো শেখ হাসিনা তিনি দায়িত্ব পালন শুরু করে দিলেন। জামাত ইসলামী এই প্রেক্ষাপটগুলিতে দৃশ্যপটের বাইরে থেকে কিভাবে সংগঠন গুছিয়ে একেবারে ছাত্রদের মাধ্যম দিয়ে এই আন্দোলনকে মূল পেট্রোনাইজ করে একটা জুলাই উপহার দিল? দেখুন, আমরা আল কোরআন এবং আল হাদিস থেকে শিক্ষা নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করি। আমাদের উপরে জুলুম নির্যাতন এসেছে, আমরা কোনো ব্যক্তিগত কারণে আমাদের উপরে জুলুম আসে নাই। কেমন? ওমানাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহান পরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান আনা, তার পথে চলাই আমাদের অপরাধ। এই কারণে আমাদের ফাঁসি, আমাদের গুমের শিকার, আমাদেরকে রিমান্ডে নির্যাতন, কেমন এগুলো হয়েছে। আমাদের আমির জামাতকে ফাঁসি, সেক্রেটারি ফাঁসি, কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসি দিয়েছে। আমাদের অসংখ্য কর্মী গুলিবিদ্ধ হয়েছে, হাত পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। এমনকি আমি নিজেও, আমাকে মিছিলের সামনে থাকার কারণে গুলিবিদ্ধ হতে হয়েছে, সামনে দিয়ে গুলি ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। আমি আল্লাহ বাঁচায় রাখছেন আমাকে। আমি 2 বার গুমের শিকার হয়েছি, কেমন অসংখ্যবার রিমান্ডের শিকার হয়েছি। আমার ঈদের সময় আমি জেলখানায় ছিলাম, শবে বরাতের দিন আমি রিমান্ডে থানা হাজতে আছি। কেমন এইভাবেই আমাদের অসংখ্য কর্মীরা মানে পিউরিফাই হয়ে গেছে। কেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনে একটা বড় দায়িত্ব দিবেন, যে কারণে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যে আমরা হতাশ হয়ে যাই কিনা, আমরা কাজ বন্ধ করে দেই কিনা। কিন্তু আমরা বন্ধ করিনি। আমাদের 2010 সালে যখন আমাদের উপরে পরীক্ষাটা শুরু হয়, সেই সময় আমাদের রোকন সংখ্যা ছিল 40,000। আর যখন 23 সালের ইলেকশন হয়, সেই সময় আমাদের রোকন সংখ্যা লাখ পার হয়ে গেছে। তার মানে আমাদের কার্যক্রম বন্ধ হয় নাই। জুলুম নির্যাতন হয়েছে, বাট আমাদের কার্যক্রম বন্ধ হয়নি। আমরা কাজ চালাই গেছি এবং আমরা আরো শক্তিশালী হয়েছি। কেমন? আর আল্লাহ যখন কাউকে ক্ষমতা দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তার কাছে নিয়ে যান। কেমন? তো এবং কোষ্ঠী পাথর যাচাই করেন, পরীক্ষা রাখেন, বিভিন্ন পরীক্ষার মধ্যে রাখেন। যান কেমন করে? জেলখানায় এই যে বছরের পর বছর নেতারা ছিলেন, তা আমাদের একজন নেতা একটা কবিতা লিখছিলেন যে জেলখানাতে আল্লাহ মেলে, নিজ পরিবার মেলে না। কেমন? তারের জালে, দ্বিতীয় কবরস্থান বলে যেটাকে, তারের জালে কথা চলে বাট হাত মিলানো যায় না। তো এখানে আল্লাহ কিভাবে মিলে যায়? আমরা সন্ধ্যা রাতে 8টা-9টার মধ্যে ঘুমাই যেতাম, তাহাজ্জুদের সময় আমরা 2টা থেকে জেগে যেতাম। আমরা একদম একনিষ্ঠভাবে আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিয়ে আল্লাহর সাথে আমাদের কথাবার্তা হতো আর কি। আমরা আল্লাহকে স্মরণ করতাম, আল্লাহর কাছে সাহায্য চাইতাম। কেমন? আর আল্লাহ তো বলছেন যে আমি শেষ রাতে নিকট আসমানে চলে আসি, আমি বান্দাদেরকে ডাকি, কে আছো সাহায্য প্রার্থী। হাদিসটি তো এমন যে বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। এরপরে আমাদের নেতারা জেলখানায় থেকে কোরআন মুখস্থ করে ফেলছেন। আমাদের শহীদ আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরার এমপি ছিলেন, জেলা আমির ছিলেন। উনি 72 বছর বয়সে 3 মাসের প্রচেষ্টায় উনি কোরআনে হাফেজ হয়েছেন। আল্লাহু আকবার। কেমন? আমাদের মহানগরী উত্তরের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজ সাহেব, উনি 10 মাস জেলখানায় ছিলেন, 10 পারা কোরআন মুখস্থ করে ফেলছিলেন। ঠিক আছে? এইভাবে আমাদের নেতৃবৃন্দ একদিন 2 দিন নয়, বছরের পর বছর আমাদের মজিব ভাই টানা প্রায় 1-1.5 বছর ছিলেন। আমাদের আমিরের জামাত বর্তমান শফিক সাহেব, উনি
2 দফায় প্রায় 2-3 বছর উনি জেলখানায় ছিলেন। এরপরে আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই 15 বছর 7 বছর উনি জেলখানায় ছিলেন। রফিকুল ইসলাম খান 3-4 বছর উনি জেলখানায়। শফিকুল ইসলাম মাসুদ প্রায় 3 বছর জেলখানায়। দেলোয়ার হোসেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও প্রায় 4.5 বছর জেলখানায়। এই যে টানা জেলখানায় থেকে যে আল্লাহর সাথে সম্পর্ক, তাসাউফ, কোরআন অধ্যয়ন করা, কোরআন মুখস্থকরণ, তো আল্লাহ এই সকল বান্দাদেরকে কাছে নিয়ে নিজের মতো করে তৈরি করেছেন। এবং এই তৈরি করার ক্ষেত্রে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে জোহদ এবং হচ্ছে জিহাদ। জোহদ মানে হচ্ছে নিজেকে জিহাদের উপযোগী করে গড়ে তোলার একটি প্রেক্ষাপট, সেই ধরনের সোল ক্রিয়েট করা, সেই ধরনের হার্ট ক্রিয়েট করা, সেই ধরনের মাইন্ড ক্রিয়েট করা। আর এই জোহদ থেকেই শুরু হয় জিহাদ। অন্যান্যরা হয়তো আন্দোলন দেখে বা রাজনীতি দেখে, আপনারা যেটাকে জিহাদ দেখেন, জিহাদ ফিসাবিলিল্লাহ, এই আন্দোলনের জুলাইয়ের ক্ষেত্রে আপনাদের এত বছরের ট্রেনিং, এত বছরের দিন বা পরকাল ভিত্তিক বা নিজেদেরকে সুগঠন ভিত্তিক, তাসাউফ ভিত্তিক, সেই ক্ষেত্রে এই রাজপথটিকে আপনারা কিভাবে জিহাদের তামান্নায় উজ্জীবিত করে একটি বড় বিজয় এনে দিলেন? আমাদের মধ্যে একটা অনুভূতি ছিল যে এই স্বৈরাচারকে নির্বাচনের মাধ্যমে হটানো যাবে না। কারণ সে নির্বাচনের যে ট্রেন্ডটা চালু করেছেন, সংবিধান সংশোধন করে যে ফেসিবাদের যে সিস্টেমগুলো, এখান থেকে বের আসার কোনো সুযোগ নেই। এখানে বের হতে হলে গণ অভ্যুত্থান লাগবে, একটা বিপ্লব লাগবে। হ্যাঁ, তো এইটা আমাদের কর্মীদের মধ্যে, নেতৃবৃন্দের মধ্যে এটা প্রজ্বলিত ছিল। আমরা অপেক্ষায় ছিলাম যে কখন কিভাবে অভ্যুত্থানটা হয়। বিশেষ করে আমরা নিজেরাও বসেছি, বারবার ছাত্রদের নিয়ে বসেছি, এই গণ অধিকারের ছাত্রদের সাথে নিয়ে বসেছি, যে শরীফ থেকে শরীফা এই যে একটা জুলুম শিক্ষা ব্যবস্থার মধ্যে, এটা নিয়ে শিক্ষা আন্দোলন শুরু করো। তো তারা কিন্তু সিম্পোজিয়াম, সেমিনার, প্রতিবাদ মিছিল এগুলো শুরু করেছিল ছাত্ররা। তো এইটার মধ্যে তারা একটা উৎস খুঁজতেছিল যে কিভাবে এই সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করা বা আন্দোলনকে কিভাবে দানা বেঁধে তোলা যায়। আমরা তো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিতাম, কিন্তু সফল করা যাইত না। এটা আল্লাহর সাহায্য এসে গেলেন, ওখরা তুহিব্বুন নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম, যে কারণে শেখ হাসিনা নিজেই প্রেক্ষাপটটা তৈরি করে দিলেন। কোটার যে বিষয়টা সমাধান হয়ে গিয়েছিল, সে তখন চিন্তা করছে যে আমি রাগের মাইরে কোটা বন্ধ করে দিলাম, কিন্তু আমাদের লোকই লস হচ্ছে। তাদের দলীয় লোকজন বারবার তার কাছে গিয়েছে যে আমরা মুক্তিযুদ্ধের কোটা পাই না, আমরা অমুক কোটা পাই না, তমুক কোটা পাই না। তখন চিন্তা করছে যে রাগ করে তো নিজের লোক ক্ষতি করে লাভ কি, ঠিক আছে। তখন সে হাইকোর্টকে বলে দিয়েছে যে রিট বাতিল করে দাও। এই বাতিল করে দিয়ে মনে করছে যে কত বড় বড় আন্দোলন তো দমন করে দিলাম, আরে ছাত্র আন্দোলন কি করবে, ঠিক আছে। ছাত্ররা যখন এই আন্দোলন শুরু করলো, এখানে আমরা শিবিরকে বলে দিয়েছি তোমরা সাংঘাতিকভাবে এখানে ভূমিকা রাখো, কেমন। তো এরপরে যখন আন্দোলন 16 তারিখে অন্য ধরনের মন নিল, আবু সাইদ শহীদ হলো, আমরা 16 তারিখ সন্ধ্যা থেকে ডাইরেক্ট জামাত আমরা ইনভলভ হয়ে গেলাম। কেমন, আমরা কোনো ব্যানার, ফেস্টুন, পতাকা না দিয়ে আমরা ছাত্রদের সাথে একদম সরাসরি ইনভলভ হয়ে গেলাম। তাদেরকে লোকবল সাপ্লাই দেওয়া, লজিস্টিক সাপোর্ট দেওয়া, শক্তি যোগানো, রসদ যোগানো, খাবার পানি এগুলা সেগুলা দেওয়া, এগুলো। এরপর আহত হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া। আমি নিজে সার্বক্ষণিকভাবে 24 ঘন্টা আমি তাদের চিকিৎসার জন্য ভূমিকা রাখছি। এবং এই কাজ করতে গিয়ে পুলিশ আমার বাসা ঘেরাও করে ফেলছে এবং প্রায় 5 ঘন্টা আমাকে অবরুদ্ধ করে রাখছিল, কেমন। এরপরে আমি আর এলাকায় যেতে পারিনি। আমি এরপরে পথে পথে ঘুরে বেড়ানো, এই বাসায় একদিন, ও বাসায় একদিন, এইভাবে এই 5ই আগস্ট পর্যন্ত আমি এই আর আমার নির্ধারিত অফিস এবং বাসায় আমি যেতে পারিনি, কেমন। এইভাবে আমরা শিবির এবং জামাত এই কাজটাকে আমাদের ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছিলাম যে এই অপশাসন এবং খোদাদ্রোহী এই স্বৈরাচারকে হটানোর জন্য প্রয়োজন আমরা শহীদ হব। আমরা ব্যাপকভাবে ভূমিকা রেখে আমরা এটা হটানোর জন্য উদ্যোগ নিয়েছি। আপনারা রাজনীতিতে অনেক হুদায়বিয়ার সন্ধির মতো কাজ করেছেন। আপনারা সেই হুদায়বিয়ার সন্ধির পরে একটি সুস্পষ্ট বিজয়, মক্কা বিজয়ের, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছে, সেই মক্কা বিজয়ের একটি প্রেক্ষাপট কিন্তু এই ৩৬ জুলাই তথা ৫ আগস্ট হয়েছে কিনা, এবং জনগণ অবশেষে
আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়ের যে ব্যাপারটি, সেই ব্যাপারটির জায়গায় এখন দেখছে জামাত ইসলামী ক্ষমতায় দেখার চাওয়ার ক্ষেত্রে জামাত ইসলামী শাসনতন্ত্রে দেখতে চাইছে। সেই চাওয়ার ক্ষেত্রে 300 আসনে প্রার্থিতার সুযোগ কিন্তু জামাত ইসলাম দীর্ঘ সময় বন্ধ করে রেখেছিল। আপনারা জোট করার কারণে কোনো 30টি সংসদীয় আসনে আপনারা দাঁড়িপাল্লা প্রতীক ছিল, বাকি 270টি আসনে কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক ভুলে গিয়েছিল। প্রতীক ভুলে যাওয়া থেকে অনেক জায়গায় কিন্তু ভোটাররা প্রতীক মনে রাখতে পারেনি, প্রতীক তারা ভুলে গিয়েছিল। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনে দাঁড়িপাল্লা প্রতীক কিন্তু মানুষ দেখতে যাচ্ছে বা দেখতে পাওয়ার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে নতুন একটি বিষয় রাজনীতিতে আবার সেই অধ্যাপক গোলাম মহোদয়ের যে পিআর পদ্ধতি, আপনারা সেটি নিয়ে কাজ করছেন এবং অনেক ছোটোখাটো দল এবং অনেক রাজনৈতিক দল কিন্তু আপনাদের পিআর পদ্ধতির সাথে তারা একমত প্রকাশ করে তারাও রাজপথে চাচ্ছেন। বলা হচ্ছে সংবিধানে পিআর পদ্ধতি নাই, ইলেকশন কমিশন বলছে যে আরপিওতে পিআর পদ্ধতির কোনো নীতি নাই। এই নীতিকে কিভাবে আসলে প্রীতিতে পরিণত করে পিআর পদ্ধতি সংযুক্ত করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, সংখ্যানুপাতিক ভিত্তিতে পিআর পদ্ধতি সংযুক্তের ব্যাপারে আপনারা যে আন্দোলনটি করছেন সেটির আলোর মুখ দেখবে কিনা, অবশেষে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের মোটামুটি দোলাচালে আমরা দেখতে পাচ্ছি, সেই ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে নাকি আবার সেই 12টি সংসদ নির্বাচন যেভাবে হয়েছে সেভাবে হবে। দেশবাসী কিন্তু একটা জায়গায় ঐক্যমত আসতে চাচ্ছে। জামাত ইসলামী বাংলাদেশ দেশবাসীকে এই জায়গা থেকে কি মেসেজ দিতে চায়? জি দেখুন, আমরা 5ই আগস্টকে হুদাইবিয়ার সন্ধির সাথে তুলনা করতে পারি। কেমন এরপরে জামাতের ব্যাপারে মানুষের আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য করলে সবকিছুই সম্ভব। আমাদের দাড়িপাল্লা প্রতীক মানুষ ভুলেই গেছিল, ঠিক আছে, কিন্তু এইটাকে শেখ হাসিনা নিজেই এটাকে পরিচিত করে দিলেন। কারণ আমাদের প্রতীকটা যখন বাতিল করা হলো তখন মানুষের কিউরিওসিটি বেড়ে গেল যে কোন প্রতীক বাতিল করছে, দাড়িপাল্লা প্রতীক বাতিল করেছে। এবং হাইকোর্টে যখন আবার বহাল করলো এই জিনিসটা আরো আবার সবার কাছে পরিষ্কার হয়ে গেল। দল নিষিদ্ধ করছিল, কোন দল নিষিদ্ধ করছে? জামাত ইসলাম নিষিদ্ধ করেছে। এইভাবে আল্লাহ আমাদের দলটাকে গণমানুষের দলে পরিণত করে দিয়েছেন। আর একটা জিনিস হলো, প্রত্যেকটা পরিবর্তনের একজন নেতা প্রয়োজন হয়। কেমন 70-এর ইলেকশনে শেখ মুজিব নেতা হিসেবে হয়েছে, কিন্তু তার আগে নেতা ছিলেন কে? আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন। বাট 70-এর ইলেকশনের পরে হামিদ খানের চাইতে শেখ মুজিব প্রাধান্য পেয়েছেন। এবারের এই বিজয়ের পরে, বিপ্লবের পরে ডাক্তার শফিকুর রহমান এখন জাতীয় নেতা হিসেবে পরিচিত হয়েছেন। উনি শিশুদের নেতা, উনি মহিলাদের নেতা, উনি অন্য ধর্মের লোকের নেতা, উনি জামাত ইসলামের নেতা, গণমানুষের নেতা, কৃষকের নেতা, শ্রমিকের নেতা। কেমন তো এই নেতা, এটা আমরা ইচ্ছা করলে বা ক্যাম্পিং করলে, জনসভা করলে কয়জন চিনতো? আল্লাহ আমাদেরকে এটা মেকানিজমের মাধ্যমে, বিশেষ করে উনি যখন অসুস্থ হয়ে জনসভা বক্তব্য দিলেন, ওই জিনিসটা ওনার আরো নাম আরো প্রচার হয়ে গেছে। উনি যখন বাংলাদেশ চিকিৎসা নিলেন তখন এই জিনিসটা আরো দেশপ্রেমিক হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে। তো এই জন্য পরিবর্তনের জন্য, বিপ্লবের জন্য, দেশের নতুন বন্দোবস্তের জন্য নেতাও আল্লাহ সবার কাছে পরিষ্কার করে দিয়েছে। শফিকুর রহমান সেই নেতা। এরপরে হলো পিআর সিস্টেম। ছাত্রদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা নতুন বন্দোবস্ত চাই, পুরাতনের দিকে আমরা আর যাব না। এখন দেখেন ইলেকশন হচ্ছে পুরাতন বন্দোবস্ত অনুযায়ী, এটা তো হতে পারে না। ছাত্রদের দাবি, জনগণের দাবি, জামাতের দাবি পিআর সিস্টেম। কেমন নতুন বন্দোবস্ত, তো নতুনটা কি? সেটা নতুন না আসলে পুরাতন দিলে তো আবার সে ফেজিবাদ হবে। এখন যে সময় আছে, যথেষ্ট সময় আছে। আমরা বলেছি যে ঠিক আছে, আপনি অর্ডিন্যান্স জারি করবেন না, ভালো কথা, আপনি গণভোট দেন। গণভোটের মাধ্যমে জনগণ যদি পিআর আর জুলাই সনদকে আইনি ভিত্তি দেয় তাহলে আমরা আছি, আর যদি না দেয় ঠিক আছে, আমরাও নাই। কেমন জনগণ গণভোটে যেটাকে প্রকাশ করবে, যেদিকে বেশি ভোট পড়বে সেটাকে আমরা মেনে নেব। আমরা সরকারকে বলছি গণভোট দেন। আমরা আশা করছি যে সরকার একটা পদক্ষেপ নেবেন। না হলে আপনার শুধু একটা দলই আছে যে পিআর চায় না। কেন তারা চায় না? তারা চায় না এই কারণে, তারা কালো টাকা প্রভাব খাটাবে, তারা কেন্দ্র দখল করবে, তারা যেন তেনভাবে ক্ষমতায় আসবে। আর যখন পিআর হবে তখন পার্সেন্ট অনুযায়ী তারা
50 উপরে উঠতে পারবে না, কেমন 50 নিচে থাকবে, তার মানে তার ক্ষমতা আসতে পারবে না, এককভাবে অন্যান্য দলকে কাছে টানা লাগবে। হ্যাঁ, অন্য দল কাছে টানতে হবে। এইটার কারণে তারা এককভাবে সব খাইতে চাচ্ছে, কাউকে কিছু দিবে না। আমরা বলছি যে সবাই মিলে দেশ চালাবো, তাহলে সবার গ্রহণযোগ্যতা। 1400 শহীদের পরিবার যে আকুতি, শহীদের আত্মার যে আকুতি, আহতদের আকুতি, এই আকুতির জন্য জুলাই সনদের ব্যাপারে যে আলোচনা ছাত্রদের পক্ষ থেকে হচ্ছে, আপনারা করছেন, এটির নিয়ে একটি রূপরেখা পর্যন্ত দেয়া হয়েছে এবং 72-এর সেই সংবিধান, যে সংবিধানের প্রতি বড় দলগুলি বারবার সেটিতে যায় এবং সেখানে সেই আল্লাহর আইনের বাইরে অনেক আইন দিয়ে যে সংবিধানটি গঠিত এবং গণতন্ত্র কথা বলা, ধর্মনিরপেক্ষতা নামে ধর্মহীনতার ব্যবস্থার যে সংবিধানটি রয়েছে, সেই সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের ক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশ কতটা এগিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে বার্তাগুলি দিচ্ছে, সেটি কতটা আসলে আলোর মুখ দেবে বলে জামাত ইসলামী বাংলাদেশ মনে করছে? না, আমরা তো মানে বলেছি যে জুলাই সনদটাকে আপনারা সংবিধানে নিয়ে আসো, কেমন, এটা আইনি ভিত্তি দিতে হবে, কেমন। যদি মনে করেন গণভোট দেয় তাহলে তো সরাসরি সংবিধানে সংযোজন হয়ে গেল, আর যদি অর্ডিন্যান্স দেয় তাহলে পরবর্তী সংসদে এটাকে রেকটিফাইড করবে, ঠিক আছে। এই দুটোই আমরা বলতেছি। ঐক্যমত কমিশনে অনেকগুলো দাবি ছিল, অনেকগুলো প্রস্তাব ছিল, সেটা এখন মোটামুটি 19টা প্রস্তাবের ব্যাপারে সবাই মোটামুটি ঐক্যমত হয়েছে। আমরা বলছি যে এই 19টা দাবিটা কি আপনি আইন করে নেন, কিন্তু তারা সেটাও করতে চাচ্ছে না। এটা একটা দুরভিসন্ধি আছে, এরা একটা শুভঙ্করের ফাঁকি, কেমন, আসছে দিবের চা পরে দিলাম না, এরকম 90-এর যেমন রূপরেখা ছিল, যে 3 দল রূপরেখা, বাংলাদেশ জামাত ইসলামী 4 দলীয় একটা রূপরেখা স্বাক্ষর ছিল, সেই কাগজটা কাগজই থেকে গেল, আর কেউ কোনো মাঠে প্লে হলো না। এখনো যদি এই জুলাই সনদ এরকম জেন্টেলম্যান এগ্রিমেন্ট হয়, এটা কাগজের টুকরোই থেকে যাবে, এটা কোনো কাজে আসবে না। এই জন্য আমরা বলছি এটাকে আইনে পরিণত করতে হবে, হয় অর্ডিন্যান্স না হলে গণভোট, যে কোনো একটা দেন, আমরা রাজি আছি। এটার পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী আছে, এটার পক্ষে এনসিপি আছে, এটার পক্ষে ইসলামী দলগুলো আছে, অতএব দেশের বৃহত্তম অংশগুলো এটার সাথে আছে। এই দাবিকে সরকার মানতে হবে, আর না হলে তারা আগাতে পারবে না। এই রাজনৈতিক দলগুলোর সাথে সেপ্টেম্বরে বসার কথা ইলেকশন কমিশন বলেছে। এই সেপ্টেম্বরে যদি বসা হয়, সেপ্টেম্বরে আমরা অলরেডি পড়ে গেছি, বসা হয়, এই জায়গা তো পিআর পদ্ধতির সাথে যদি জামাত ইসলামের সাথে বিএনপি না মেলে, বা বিএনপির সাবেক ট্রেডিশনাল সিস্টেমের সাথে যদি মেলে, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কার ডঙ্কা থাকবে নাকি এখানে লঙ্কা হবে? আমরা বলছি যে দেখেন, দেশের স্বার্থে আমরা শুধু ঐক্যমত কমিশনের দিকে তাকিয়ে থাকবো না, আমরা যারা ফ্যাসিবাদ মানে উৎখাতের জন্য যে দলগুলো কাজ করেছি, এই দলগুলোর মধ্যেও আমরা ইন্টারনাল ডায়ালগ করতে পারি, পরস্পরের সাথে আলোচনা করে একটা সমঝোতায় আসতে হবে। না আসলে তো দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, দল হিসেবে দলেরও ক্ষতি। আগামী তো সংসদ নির্বাচন, জামাত ইসলামী বাংলাদেশ সেই যদি মক্কা বিজয়ের মতো করে একটি বিজয় পায়, তাহলে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চায়ের দীর্ঘ বছরের যে আন্দোলন 1941 থেকে একেবারে 26 পর্যন্ত, এতগুলি বছর যে লড়াই সংগ্রাম, রক্তদান, ইকামত দিনের জন্য, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, সেটির ক্ষেত্রে সরকার গঠন হলে এই দেশবাসী জামাত ইসলামী বাংলাদেশ কাছ থেকে কী ধরনের সুশাসন, সুনীতি বা কী ধরনের জনগণের সরকার বা মানুষের সরকার, মুসলিম জনগোষ্ঠীর সরকার হিসাবে দেশের মানুষের কাছে আত্মপ্রকাশ করতে পারবে বলে মনে করছেন? দেখুন, এটা তো আমাদের কিছু নমুনা আমরা আগে দিয়েছি। ব্যাংক একসময় এশিয়া না শুধু পৃথিবীর মধ্যে একটা অন্যতম প্রধান একটা ব্যাংক ছিল, যেখানে সুশাসন ছিল, যেখানে কোনো দুর্নীতি ছিল না, কেমন। এরপরে আমাদের প্রতিষ্ঠিত বিভিন্ন হাসপাতালগুলো আছে, ইবনে সিনা আছে, ইসলামী ব্যাংক হাসপাতাল আছে, কেমন। এসব জায়গায় কিন্তু আমরা মডেল উপস্থাপন করেছি। এবং আমাদের আমিরে জামাত শফিক সাহেব, ওনার একটা মেডিকেল কলেজ আছে, এটা একটা ক্ষুদ্র বাংলাদেশ, কারণ এখানে সব ধরনের লোক চাকরি করে, এখানে নৃগোষ্ঠী আছে, এখানে অন্য ধর্মের লোক আছে, কেমন।
এখানে প্র্যাকটিশিয়ান মুসলিম আছে, সবাইকে নিয়ে উনি হাসপাতালে চালান। এটা একটা বাংলাদেশের মডেল। আমরা যদি বাংলাদেশে এরকম ক্ষমতা পাই তাহলে এই মডেলের ভিতরে সবাই থাকবে। এখানে ধর্মের ভিত্তিতে কোনো কাজ হবে না, এখানে দলের ভিত্তিতে কোনো কাজ হবে না। কেমন? এখানে আমরা গুরুত্ব দেব হলো যে তার যোগ্যতা কি, তার মধ্যে সুশাসন আছে কিনা, তার মধ্যে ন্যায় নীতি আছে কিনা, কেমন, এগুলোকে ভিত্তি করে আমরা দেশটা পরিচালনা করব। জামাত ইসলাম একটি ধর্মীয় দল নামে রাজনৈতিক দল, যার কারণে অন্য ধর্মের লোক যারা আছে তারা প্রথম বাধা হিসেবে দেখে যে আমি একজন হিন্দুস, আমি চাকমা, আমি মণিপুরি বা আমি বৌদ্ধ, এটি যারা বলে থাকে তাদের কাছে এই জামাত ইসলাম নামক এই দলটি যাদের কাছে বলা হয় যে অন্য ধর্মের জন্য জামাত ইসলাম আতঙ্ক, অন্য ধর্মের লোকদের কাছে সবসময় ভীতকর হিসেবে জামাতকে রিপ্রেজেন্ট করা হয়েছে। অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকে জামাত ইসলামী বাংলাদেশ কি ধরনের সুনীতি পাচ্ছে, সুশাসন পাচ্ছে? কি আমরা 5ই আগস্ট একদম রাত থেকেই বলে দিছি যে এখানে কোনো সংখ্যালঘু কোনো কথা হবে না। এখানে মানুষ এবং মানবতা নিয়ে কথা হবে। এখানে হলো তারা বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, একজন মুসলমানের মসজিদ যদি পাহারা দিতে না হয় তাহলে কেন হিন্দুর মন্দির পাহারা দিতে হবে? কেন খ্রিস্টানের গির্জা পাহারা দিতে হবে? কেমন? এটা কোনো ভাবেই এটা কাম্য নয়। যে কারণে আমরা 5 তারিখ রাত্রেই আমিরে জামাতের পক্ষ থেকে টেলিভিশনে আমরা বলে দিয়েছি যে সবাই সজাগ থাকবেন, সচেতন থাকবেন, কোনোভাবেই কেউ যেন মানে ষড়যন্ত্রমূলকভাবে এসব জায়গায় হামলা করতে না পারে। এবং আমরা আমাদের কর্মীদেরকে এই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। এবং আমরা তাদের মন্দিরে, বড় বড় মন্দিরগুলোতে আমরা সফর করেছি। আমি যদি আমার ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, আমরা গিয়েছি সেখানে। এইভাবে আপনার হলো আমরা তাদের সাথে মত বিনিময় করেছি, তাদেরকে আমাদের অফিসে ডাকছি, তাদের অফিসে আমরা গিয়েছি। কেমন? তাদের সাথে আমরা দূরত্ব কমানোর চেষ্টা করছি যে একটা নাগরিক হিসেবে যতটুকু সেবা পাওয়ার আপনাদের অধিকার আছে আপনারা পাবেন। আর একটা বিষয় হলো যে আপনার তাদের পূজাগুলোতেও আমরা সাপোর্ট দিয়েছি। হ্যাঁ, আগামী দিনে আমরা তাদেরকে বলছি যে এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। পার্শ্ববর্তী রাষ্ট্রের ভয় যে এদেশে যদি ইসলামী সংখ্যাগরিষ্ঠ কোনো রাজনৈতিক সরকার আসে তাহলে তাদের 7 সিস্টার থাকবে না, তারা সবসময় ভয় হিসাবে দেখে। এবং আওয়ামী লীগ ইতিপূর্বে জামাত ইসলাম নিয়ে ব্যাপক মানে স্ক্যান্ডাল ছড়িয়ে রেখেছে। এই স্ক্যান্ডালগুলি থেকে ওভারকাম করার ক্ষেত্রে জনাব শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামাত ইসলামী বাংলাদেশ কতটা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বিনির্মাণ করার জন্য কাজ করছে, ভীতিকর জায়গা থেকে কীভাবে উত্তরণ করে একেবারে সহ অবস্থানের একটি সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে? সংগঠনের যেটা নীতি, কাদের সাথে কোনো শত্রুতা নেই, সবার সাথে বন্ধুতা ভাব হবে। এবং এটার ভিত্তিতে আমরা কূটনৈতিকদের সাথে যোগাযোগ অব্যাহত আছে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন দেশ সফর করেছি। যেমন আপনারা জানেন যে আমরা ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন রাষ্ট্রে আমরা সফর করেছি, আমরা জাতিসংঘে সফর করেছি, কেমন আমেরিকায় সফর হয়েছে, এবং চায়নাতে আমাদের প্রতিনিধি দল গেছে, সফর হয়েছে। কেমন? এবং তাদের রাষ্ট্রদূতদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ চলছে। আমরা সকল রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, কেউ আমাদের শত্রু না। ঠিক আছে? সেই ভিত্তিতেই আমাদের প্রতিবেশীরা যদি আমাদের সাথে ভালো আচরণ করেন, আমরা তাদের সাথে উন্নয়ন পরিকল্পনার কথা যেটি বলছিলেন, সেই উন্নয়ন পরিকল্পনা। এবং হ্যাঁ, ওইটাকে আমি আরেকটু বলি। সেটা হলো, দেখেন যে পৃথিবীর যতগুলো বড় শহর আছে তার মধ্যে ঢাকা অন্যতম একটা শহর। তো জাকার্তা, তারপরে হলো টোকিও, এগুলো এর চাইতেও বড় বিগ সিটি, কিন্তু তাদের ভিতরে কোনো মানে সমন্বয়ের অভাব নাই। কিন্তু আমাদের এই ঢাকায় একবার সিটি কর্পোরেশন কারোর কোনো জবাব দিতে নাই। আমি যদি এমপি হই তাহলে আমি নগর শাসন আইন একটা পার্লামেন্ট থেকে পাস করব, যেন কোনো ফাইল যাইতে হলে সবগুলো এনএসএ নিয়ে যেন একসাথে কাজটা শুরু করে, অর্থাৎ একটা কাজ একবারই হবে, 3 বার হবে না। নগর শাসন আইন, সিটি ম্যাজিস্ট্রেসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি না থাকার কারণে রাজধানী সহ
14টি সিটি কর্পোরেশনের যে জেলাগুলি রয়েছে প্রত্যেকটি জেলায় বা ওই নগরে মানুষ খুব অসহায়ভাবে জীবনযাপন করছে এবং সেখানে পুলিশি রাজ কায়েম রয়েছে, যার কারণে জনগণের কাছে সেবা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সেবা না পৌঁছানোর কারণে মানুষ আতঙ্কিত, শঙ্কিত এবং যারা পেশি শক্তি আছে তারা এখানে রাজ করছে। এই ত্রাস রাজকে দূর করার জন্য সিটি ম্যাজিস্ট্রেসির গুরুত্বটি আপনাদের বর্তমান ঢাকা জেলা প্রশাসক তিনি অনুভব করছেন এবং তিনি এটা নিয়ে কাজ করছেন। জামাত ইসলামী বাংলাদেশ সিটি ম্যাজিস্ট্রেসি নিয়ে 14টি সিটি কর্পোরেশন এলাকায় আসলে কি ধরনের ভূমিকা রাখবে সরকারে গেলে? 14টার কথা তো আমি বলতে পারবো না, আমি আমার কথাটা বলতে পারবো। আমি প্রথমেই আমি যদি সংসদে যাই আমি এইটাকে বিল উত্থাপন করবো ইনশাল্লাহ। আর যদি ঢাকাতে একবার হয় তাহলে অন্যান্যগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। এটা গেল একটা। দ্বিতীয় আর একটা বিষয় হলো যে দেখেন আমাদের এই অর্থনৈতিক জোন, বাট এখানে গাড়ি পার্কিং কোনো ব্যবস্থা নাই। আমি সরকারের কাছে এরকম একটা করব যে অন্তত পক্ষে কোনো একটা প্লট অথবা একটা বিল্ডিং সেখানে শুধু গাড়ি পার্কিং এর জন্যই বরাদ্দ দেওয়া হোক, মানুষ টাকা দিয়ে পার্কিং করে থাকবে, তাহলে যানজট হবে না। এরপরে হলো এখানে আপনার কোনো ধরনের বিনোদনের কোনো মতিঝিল এই এরিয়ায় কিছুই নাই। তো এখানে আমরা একটা সুন্দর একটা বিনোদনের একটা ব্যবস্থা, যেমন হলো বাংলাদেশ ব্যাংকের পিছনে ওখানে একটা জলাধার আছে। এই জলাধারকে সংস্কার করে মনোরম একটা পরিবেশ তৈরি করা, পাশ দিয়ে পার্ক হবে, শিশুদের খেলনা থাকবে, মাঝখানে পানি থাকবে, এটা একটা অপূর্ব একটা দর্শনীয় জায়গা পরিণত করা হবে। ঠিক আছে। এরপরে দেখেন এখানে কোনো আরবান হেলথ সিস্টেম নাই। আমার এই আসনের মধ্যে 9টা প্রশাসনিক ওয়ার্ড আছে, একটা প্রশাসনিক ওয়ার্ডও আরবান হেলথ সিস্টেম নাই। এখানে তো অনেক মানে নিম্ন আয়ের মানুষ বসবাস করে, মানে ছিন্নমূলের লোক বসবাস করে। তাদেরকে যদি আরবান হেলথ কমপ্লেক্সের মাধ্যমে মানে একটা চিকিৎসা ব্যবস্থা করা যায়, স্বাস্থ্য সেবা দেওয়া যায়। এরপরে মহিলাদের উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তাদের উপযোগী যানবাহনের ব্যবস্থা করা হবে, জেনারেল মানে ট্রান্সপোর্টগুলোতে আপনার হবে, মহিলাদের সিটের সংখ্যা বাড়ানো হবে। এরপরে অন্ততপক্ষে এই মানে এই আসনের ঘিরে একটা ট্রান্সপোর্ট যাতে এরা এই দিক দিয়ে ঘুরতে পারে এরকম একটা সার্কেল রাস্তা বা পরিবহনের সিস্টেম করা যেতে পারে। এইভাবে এই আসনটা মনে হচ্ছে যে একটা আল্লাহর মাল আল্লাহ চালাইতেছে, এটা আল্লাহর রাস্তে চলতেছে, কোনো পরিকল্পনা নাই। এখানে যানজটে মানুষ ঢাকা মানে সিটির মানে একদম হার্টে আসে বেরোতে পারে না। এই যানজট মানে নিরসনের কোনো পরিকল্পনা নাই। আপনি মনে করেন যদি একটা পার্কিং এর ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু একটা অনেক কমে যেত। দ্বিতীয় হলো যদি এই হকারদের ম্যানেজমেন্ট করা যেত, হকারদের একটা বসার জায়গা করে দেওয়া যেত, তাহলে কিন্তু আর একটা জায়গা কমে যেত। 3 নম্বরে হলো আপনার যদি দুর্নীতি ঘুষ বন্ধ করা যায়, ট্রাফিকিং, তাহলে এটা একটা মানে যানজট কমে যাবে। 4 নম্বর হলো যে আপনার যে আমার যে ট্রাফিক সিস্টেম আছে এই ট্রাফিক সিস্টেমকে এআই এর মাধ্যমে যদি আমরা সিগন্যাল বাতি করতে পারি তাহলে এআই ও নিজস্ব ক্যামেরা দিয়ে খেয়াল করবে যে কোন অঞ্চলে মানে যানবাহন বাইরে গেছে, কোন অঞ্চলটা ছাড়তে হবে, কোন অঞ্চলে আটকাইতে হবে। এই একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমি যানজট নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার জনগণ, দেশবাসী ইসলামী আদর্শের বা যারা সুশাসন এবং সুনীতির ভিত্তিতে আগামী রাষ্ট্রতে দেখতে চায়, যারা জীবন দিয়েছে, তাদের যে চাওয়াটি সেই চাওয়া পূরণের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে কাজ করছে, প্রতিটি বিষয়ে যে আলোচনাগুলি আমরা করলাম সেই আলোচনা থেকে আপনি দর্শক শ্রোতাদের কাছে আমরা সমাপনী বক্তব্য। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আসলে বাংলাদেশের মানুষ চুন খেয়ে তাদের জিহ্বা পোড়ায় নিয়েছে, তারা দই দেখে ভয় পায়। তেমনিভাবে রাজনীতি যারা করে তারা দুর্নীতি দুর্বৃত্ত প্রয়ন হওয়ার কারণে মানুষ মনে করে রাজনীতি মানেই হলো এই জাতীয়। কিন্তু আদর্শিক রাজনীতি যে ইসলামের যে সুশাসন সুনীতি, আমাদের খেলাফতে রাশেদা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করে গেছেন সেগুলো মানুষ ভুলে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী সেই সুশাসন সেই ধরনের একটা সিস্টেম আমরা এই বাংলাদেশে চালু করতে চাই এবং এইটা যখন আসবে তখন নারীরা ভয় করবে না, নারীদের কর্মসংস্থান হবে। অনেকে বলে যে নারীদেরকে ঘরে আটকায় ফেলা হবে, এটা নয়। আমরা ডাকসু নির্বাচন দেখে খেয়াল করেন, সেখানে আমরা নারীদেরকে ওপেন রাখছি এবং নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী সকল ভূমিকা রাখতে পারবে। এইভাবে একটা সুন্দর পরিবেশে
দেশটাকে উন্নতি থেকে উন্নতর অবস্থানে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এই জন্য আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় দেশ, এই দেশটাকে যেন আমরা ভালোবাসি, দেশের কল্যাণে কাজ করি, আমরা দেশকে এগিয়ে নিয়ে জন্য চেষ্টা করি এবং আদর্শিক বিজয় হওয়ার মাধ্যমে যে উই ওয়ান্ট জাস্টিস সেটা যেন আমরা কায়েম করতে পারি। সবাইকে সেই কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন ব্যক্তিত্ব যিনি দীর্ঘ সময় শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, অ্যাডভোকেসি তথা আইন অঙ্গনের পাশাপাশি যিনি ডক্টরেট করেছেন মানবের কল্যাণের ক্ষেত্রে, ইকামতে দিনের ক্ষেত্রে, সৎ এবং সুরাজনীতির ক্ষেত্রে রাজপথে দীর্ঘ সময় যিনি কারাবরণ ভোগ করেছেন বা দীর্ঘ সময় যিনি ইসলামী আন্দোলনের জন্য একামতে দিনের বাস্তবায়নের জন্য রাজপথে লড়াই করেছেন, ফাতুল মুবিন তথা সুস্পষ্ট বিজয়ের জন্য একটি জনযুদ্ধের মাধ্যম দিয়ে ৩৬ জুলাই তথা ৫ আগস্টে যে নতুন বাংলাদেশ আমরা পেলাম, সেই নতুন বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য আগামীর রাজনীতি, আগামীর সংসদীয় পদ্ধতির রাজনীতি বা আগামী সরকারের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বলে সচেতন মহল এবং তৃণমূল মনে করছে। সব দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ, এই স্লোগানটিও কিন্তু আমরা অনেকের কাছ থেকে শুনেছি। বিভিন্ন শূন্যমূল পর্যায়ে যারা মানুষ রয়েছেন তারা আল্লাহর আইন চায়, সত্যকের শাসন চায়, এই বিষয়টি নিয়ে ব্যাপক মাঠে কথা হচ্ছে। মাঠের কথা থেকেই আজকের আলোচককে আমরা যুক্ত করেছি। তার কাছ থেকে জানতে চাই যে মাঠের মানুষের সাথে জামাত ইসলাম বাংলাদেশ কতটা যুগপথ হতে পেরেছে। মাঠের রাজনীতিতে তারা যেহেতু পরীক্ষা দিয়ে পরাকাষ্ঠে স্থাপন করে, তিনি যেটি বলেছেন ৪০,০০০ রোকনিয়াত থেকে লক্ষাধিক রোকনিয়াত তারা আন্দোলনের আগেই তৈরি করে ফেলতে পেরেছে। এই যে বিজয়টি তৈরি হয়েছে, সেই বিজয়ের ভিত্তিতেই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন অবশ্যই ইসলামী আন্দোলনের নির্বাচন হিসেবে বা ইসলামী আন্দোলনের সরকার বা সৎ রাজনীতির সরকার হিসেবেই দেশবাসী পাবে বলে সচেতন মহল এবং সাধারণ মানুষ মনে করছে। দর্শক, পরিবর্তন নিশ্চয় নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশার আজকের মতো বিতে টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।